নমস্কার। লামের বুকস আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যাঁরা সমবেত হয়েছেন তাঁদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাবিত্রী মহাকাব্যের বুক 1, দ্য বুক অফ বিগিনিংস, তার অন্তর্গত ক্যান্টো 3, দি যোগা অফ দ্য কিং, দি যোগা অফ দ্য সোলস রিলিজ, রাজার যোগ সাধনা এবং অন্তরাত্মার মুক্তিযোগের সাধনা, এই অংশটি পাঠ এবং আলোচনা করছি। আমরা আজকে শুরু করব যে অংশ থেকে, সেটি হচ্ছে পেজ নাম্বার 39, লাইন নাম্বার 615, 615। আমরা এই ক্যান্টোতে রাজা অশ্বপতির যে চেতনাগত উত্তরণ যোগ সাধনার ভেতরে, তার বিস্তারিত বিবরণ কবির কাছ থেকে পাচ্ছি। অপূর্ব কাব্যময়তায় আমরা সেই বিবরণের ভেতরেই রয়েছি। চেতনার যে জায়গার উন্মোচন এখন রাজার মধ্যে চলছে, সেটি হচ্ছে যে চারটি বিশেষ দিব্য শক্তির প্রকাশ। এই চারটি শক্তির প্রকাশ ঘটছে রাজার চেতনার মধ্যে। এগুলিকে কবি বলেছেন দ্য ফ্যাকাল্টিজ অফ দ্য রিথম অর ট্রুথ কনসিয়াসনেস। এই চারটি বিষয় হচ্ছে ইন্সপিরেশন, ইনটুইশন, রিভিলেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন, অর্থাৎ আন্তঃপ্রেরণা, আন্তর্জ্ঞান, উন্মোচন এবং বিবেক। আমরা আগের দিন আলোচনা করেছিলাম এ বিষয়ে। আমরা ঠিক যে অংশে এখন রয়েছি, সেটিতে কবি বলছেন যে এই যে চারটি দিক ট্রুথ কনসিয়াসনেসের, এই চারটি দিককে চারজন বেদের দেবী প্রতিনিধিত্ব করেন। সেই তারা যেন একে একে রাজা অশ্বপতির চেতনার ভেতরে আবির্ভূত হচ্ছেন। আমরা আজকে শুরু করব যে জায়গা থেকে, Or she gathered the lost secrets dropped by time in the dust and crannies of his mounting root, mid old forsaken dreams of hastening mind and buried remnants of forgotten space. বলছেন আমরা রয়েছি এখন যে বিশেষ অংশটিতে, সেখানে ইনটুইশন অর্থাৎ অন্তর্জ্ঞানের কথা বলা হচ্ছে। ঠিক এর আগেই কবি বলেছেন যে সেই দিব্য চেতনার ক্ষেত্র থেকে সমস্ত কিছু, সব সত্যের অংশগুলিকে যেন দেবী তুলে নিয়ে আসছেন। তারা সেই অংশগুলি তুলে এনে রাজা অশ্বপতির চেতনায় তিনি যেন সঞ্চিত করছেন। তিনি যেন যে কৃষিক্ষেত্রের গ্লিনার, শিফ বাইন্ডার, অর্থাৎ কৃষিক্ষেত্রের যখন ফসল কাটা হয়, হার্ভেস্টিং যখন হয়, তখন যিনি হার্ভেস্টার, তাঁর ওই হার্ভেস্টেড ক্রপগুলোকে একসঙ্গে করে বাঁধবার জন্যে আর একটা টিম তাদের পেছনে পেছনে চলেন, এবং তাদের আবার ফলো করেন গ্লিনার, অর্থাৎ
একত্রিত করা হয়ে যাওয়ার পরে যে ছোট ছোট শস্যের অংশ পড়ে যায় সেগুলোকেও তারা সংগ্রহ করে নেন। এইভাবে ঠিক যেরকমভাবে শস্যক্ষেত্র থেকে শস্য সংগৃহীত হয়, একেবারে অকিঞ্চিৎকর শস্য কণাটি পর্যন্ত, সেই রকমভাবে দি গডেস অফ ইনটুইশন তিনি সংগ্রহ করে এনেছেন অতিচেতনার ক্ষেত্র থেকে সমস্ত যা যা অভিজ্ঞান তিনি পেয়েছেন, গার্ডেড মিস্ট্রিজ অফ ওয়ার্ল্ড ফোর্স, সেই সমস্ত তিনি সংগ্রহ করে এনেছেন। বলছেন, or she gathered the lost secrets dropped by time. আরেকটি অ্যাকশন, সেটি হচ্ছে লস্ট সিক্রেট, অতীতের বিভিন্ন ঘটনা, সেগুলো বিস্মৃত হয়ে গেছি আমরা। সেই বিস্মৃত ঘটনার অন্তরালে রয়েছে কিছু গভীর সত্য, সেগুলো কালের ধারাতে বিবর্তনের প্রবাহের মধ্যে সেগুলো যেন ড্রপড হয়েছে, পড়ে গেছে, চলে গেছে, হারিয়ে গেছে, খসে পড়ে গেছে। আমাদের চেতনায় সেগুলো আর নেই। কোথায় সেগুলো পড়েছে? ইনটু দ্য ডাস্ট অ্যান্ড ক্র্যানিজ অফ হিজ মাউন্টিং রুট। এই যে ক্রমোন্নত পথে চেতনার অগ্রগামিতা, সেই পথের ধুলোয় মিশে গেছে, সেই পথের ভেতরকার ছোটোখাটো বিবরের মধ্যে পড়ে তা হারিয়ে গিয়েছে। দীর্ঘ চলার পথে এগুলি সব যেন বিস্মৃত হয়েছে। বিবর্তনের পথে এইসব যে দিব্য বিষয়গুলি, সেগুলি বিস্মৃত হয়েছে। তো গডেস অফ ইনটুইশন সেই সমস্ত বিষয়গুলিকে সংগ্রহ করে নিয়ে আসছেন। ক্র্যানিজ, ক্র্যানিজ কথাটির অর্থ হচ্ছে ছোট ছোট ক্র্যাকস অ্যান্ড কর্নার্স, যেগুলো পথের ওপরে দেখতে পাওয়া যায়। সাধারণত মানুষ যে বিষয়গুলোকে পথ চলার সময় খানিকটা ওভারলুক করে, কিন্তু তার ভেতরে যেন সংগ্রহের অভিজ্ঞতার সংগ্রহ তার মধ্যে পড়ে রয়েছে। সেগুলো সব she gathered, তিনি সংগ্রহ করছেন। কবি বলছেন এখানে যে যখন বিবর্তন ক্রমশ ঊর্ধ্বায়িত হতে থাকে, যেসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক সত্য তার কিছু কিছু হারিয়ে যায়, কিন্তু তারা হারিয়ে যায় মানে একেবারে চলে তো যায় না, তারা পড়ে থাকে পথের ওপরে। আমাদের অন্তরের ইনটুইশন চলে যেতে পারে, পিছিয়ে যেতে পারে সেই পথ ধরে, এবং সেখান থেকে সংগ্রহ করতে পারে মিড ওল্ড ফরসেকেন ড্রিমস অফ হেসেনিং মাইন্ড। মন যেমন সব সময় তার মধ্যে একটা দ্রুতি রয়েছে, সে ক্রমশই সবসময়ই সে অত্যন্ত দ্রুত এগিয়ে চলার চেষ্টা করছে, সবসময় অগ্রগামী হবার চেষ্টা করছে, এবং এই দ্রুত অগ্রগামিতার কারণে অনেক কিছু ড্রপড হচ্ছে তার অভিজ্ঞতা থেকে, ভুলে যাচ্ছে। ওল্ড ফরসেকেন ড্রিমস, এমন সমস্ত স্বপ্ন যেগুলি অপ্রয়োজনীয় বোধে পরিত্যক্ত হয়েছে, যেহেতু মনের অগ্রগামিতার একটা দ্রুত গতি রয়েছে। এবং এই ফরসেকেন ড্রিমসের সঙ্গে পরিত্যক্ত, ভুলে যাওয়া যে স্বপ্ন, সেগুলি তার সঙ্গে আরও কি রয়েছে? বেরিড রেমন্যান্টস অফ ফরগটন স্পেস। অতীতে যখন অতীত সভ্যতাগুলি এই পৃথিবীর ওপরে ছিল, অতীত সভ্যতার প্রবাহ এই পৃথিবীর ওপরে চলেছে,
তখন তাদের ভেতরকার সব খুঁটিনাটি আমরা তো ওভাবে জানতে পারিনি। মোটামুটি ইতিহাসে একটা ওভারঅল চেহারা দেওয়া হয়, কিন্তু একটি সভ্যতার পরে যখন আরেকটি সভ্যতা আসে অনেক কিছুই বদলে যায়। রেমন্যান্টস মানে রিমেইনস অফ দোজ স্পেসেস, সেই সমস্ত যেন তারা বেরিড অ্যান্ড ফরগটন, স্মৃতির অতলে চলে যায়, এবং তারা যেন বেরিড, মাটির নিচে যেরকম চাপা পড়ে থাকে সেরকম তারা চাপা পড়ে থাকে। সেই যে লস্ট সিক্রেটস ড্রপড বাই টাইম, মহাকালের পথের এই যে সমস্ত হারিয়ে যাওয়া সিক্রেট গুপ্তবিদ্যাসমূহ, সেগুলো এই 4 সেকেন্ড ড্রিমস আর বেরিড রেমন্যান্টসের ভেতরে রয়ে গিয়েছে। সেইগুলিকে যেন আবার নতুন করে দ্য গডেস অফ ইন্টুইশন, বেদে এই গডেসের নাম হচ্ছে সরমা। সরমা থেকে এসেছে সারমেয়, আমাদের সারমেয়। তো তিনি হচ্ছেন দ্য পাওয়ার অফ ইন্টুইশন। তিনি এই বিষয়কে, এই বিষয়গুলিকে, এই হারিয়ে যাওয়া বিষয়গুলিকে তিনি যেন আবার সংগ্রহ করে অশ্বপতির চেতনাতে পুনঃসংস্থাপিত করছেন। A traveler between summit and abyss, she joined the distant ends, the viewless deeps, or streaked along the roads of heaven and hell, pursuing old knowledge like a questing hound. এইখানে হাউন্ডের কথা এসেছে, ওই যে সরমা তার থেকে এসেছে সারমেয়, অর্থাৎ হাউন্ড, ডগ। A traveler between summit and abyss, তিনি যেন এক পথিক। কিভাবে তিনি পদচারণা করছেন? থ্রু হার লাইটনিং ফিট, অর্থাৎ এই দেবী তার একেবারে বিদ্যুৎ গতিতে তিনি চলাফেরা করছেন। তিনি বহু দূরবর্তী বিষয়েও খুব দ্রুত, দূরবর্তী স্থানেও খুব দ্রুত পৌঁছে যেতে পারেন। তাই জন্য বলা হচ্ছে যে তিনি সামিট অর্থাৎ শীর্ষবিন্দু থেকে একেবারে গভীরতা পর্যন্ত খুব সহজেই যাতায়াত করতে পারেন। তিনি যেন এই দুটি বিন্দুকে সংযুক্ত করে রেখেছেন। শি জয়েন্ড দ্য ডিস্ট্যান্ট এন্ডস, দ্য ভিউলেস ডিপস। যেমন ঊর্ধ্বের শিখর আমাদের দৃষ্টির বাইরে, তেমনি একেবারে গভীরতম যে পরিসর তাও আমাদের দৃষ্টির বাইরে। একজন অত্যন্ত সন্ধানী কুকুরের মতো, হান্টিং ডগ বা হাউন্ড, তিনি যেন ট্রাভেল করছেন, তিনি পৌঁছে যাচ্ছেন সেই প্রবল গতিতে ঊর্ধ্বতম চেতন স্তর থেকে একেবারে নিম্নতম গভীরতা পর্যন্ত সর্বত্র তিনি যেতে পারেন অতি দ্রুত, একেবারে বিদ্যুতের গতিতে। কিসের জন্যে? ইন পারসিউট অফ নলেজ, জ্ঞানকে তার ভেতর থেকে আবিষ্কার করবার জন্যে। এইটি হচ্ছে ইনটুইশনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের প্রাচীন যে বেদের কাহিনী, তাতে আঙ্গিরসদের কথা রয়েছে। যখন ঋষিরা খুঁজছেন, কাকে খুঁজছেন না, সূর্যের যে কিরণ, সেই কিরণ যেন হারিয়ে গিয়েছে। সূর্যের যে কিরণ, সেগুলিকে গো বলা হয়। গো, গো মানে যেমন গরু, তেমনি গো মানে সূর্য কিরণ। এখানে অদ্ভুত একটা মিল আছে। সূর্য কিরণ ছড়িয়ে পড়ে উৎস থেকে, তেমনি এই ধেনুও সকালবেলা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় তাদের খাদ্য সংগ্রহের জন্যে। সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, বিকাল হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে।
তো এই যে কাউজ অফ লাইট, তার সঙ্গে অদ্ভুত মিল রয়েছে। যেমন সকালবেলা সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে, যেন চেতনা ছড়িয়ে পড়ছে, আবার সন্ধেবেলা সংহত হয়ে যায় তা। যাই হোক, ওই যে সূর্য কিরণ, গো যাকে বলা হয়েছে, তা যেন ছড়িয়ে পড়ল এবং তা হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল? অন্ধকারের ভেতরে। যেন অন্ধকার তাদের চুরি করে নিল। এই সময়ে সরমা, দ্য গডেস অফ ইনটুইশন, তিনি ঠিক যেরকমভাবে সারমেয় ওই কোনো একটির সন্ধানে, কোনো কিছুর সন্ধানে এগিয়ে চলে, তিনি এগিয়ে চললেন এবং খুঁজে পেলেন এই কিরণ সমূহকে। কোথায়? না সেই গুহার ভেতরে, যেখানে তারা লুকিয়েছিলেন। তো অশ্বপতি এই যে খুঁজে পাওয়ার বিষয়টি, লাইক আ কোয়েস্টিং হাউন্ড, কবি এখানে যেটা বলছেন, লাইক আ কোয়েস্টিং হাউন্ড, যেন সারমেয় সম সন্ধান করছেন তিনি। কিসের? পারসুইং অল নলেজ, সর্বজ্ঞানকে যেন তিনি সারমেয়র মতো সন্ধান করছেন। তো সেইটি যেন অশ্বপতির চেতনার ভেতরে তিনি অনুভব করছেন। স্ট্রিকড অ্যালং দ্য রোডস অফ হেভেন অ্যান্ড হেল, ধীরে ধীরে, যখন তিনি সন্ধানী তখন তার ওই বিদ্যুৎ গতি নেই, তিনি ধীরে ধীরে স্বর্গ এবং নরকের সমস্ত পথের ওপর দিয়ে এগিয়ে চলেছেন, পারসুইং, সন্ধান করতে করতে সর্বজ্ঞানকে, ঠিক যেরকম সারমেয় সন্ধান করতে থাকে। তো এইভাবে অশ্বপতির চেতনায় অতীত জ্ঞানের জাগরণ ঘটছে। A reporter and scribe of hidden wisdom talk, her shining minutes of celestial speech passed through the masked office of the occult mind, transmitting gave to prophet and to seer the inspired body of the mystic truth. আরেকটি কাজ এই গডেস অফ ইনটুইশন যেটি করছেন, কি করছেন তিনি? তিনি গভীর মনোযোগ সহকারে শুনছেন। কোথায় শুনছেন? না, কোনো একটা সভা হচ্ছে যেন, সেই সভাতে উচ্চতর যে শক্তিসমূহ তারা নিজেদের মধ্যে কনসাল্ট করছেন এবং এই যে গডেস অফ ইনটুইশন, তিনি সেই সভাতে উপস্থিত থেকে তাদের সেই কনসালটেশন, সেই সমস্ত যেন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করছেন। এই যে ঊর্ধ্বতর শক্তিসমূহের মিলিত আলাপন, সেটি তিনি শুনছেন। কীরকমভাবে? না, তিনি যেন একজন রিপোর্টার অ্যান্ড স্ক্রাইব, তিনি যেন একজন সাংবাদিক এবং স্ক্রাইব, যিনি ওগুলো শুনে লিখবেন, নোট নেবেন। এখানে প্রশ্ন, কি শুনছেন? অফ হিডেন উইজডম টক, এই যে মিলিত আলাপন, তার ভেতরে রয়েছে সেই ঊর্ধ্বতর শক্তিসমূহের প্রচ্ছন্ন জ্ঞানগর্ভ বাণী, যা আসলে দিব্যবাণী, এবং তিনি সেগুলো শুনে স্ক্রাইব লিখে নেন। কোথায় লিখে নেন? হার শাইনিং মিনিট, কীভাবে লিখে নেন? হার শাইনিং মিনিটস অফ সেলেশিয়াল স্পিচ, তিনি লিখে নিচ্ছেন তার উজ্জ্বল বিবরণীতে। মিনিটস, একটা মিটিংয়ে যে মিনিট তৈরি করা হয়, সেরকম উজ্জ্বল যেন তার বিবরণী। কেন উজ্জ্বল? না, সেখানে তো লেখা রয়েছে দিব্যবাণী, সেই জন্যে সেটি উজ্জ্বল। সেই শাইনিং মিনিটস অফ সেলেশিয়াল স্পিচ, ভাষণের সেই উজ্জ্বল বার্তা সেখানে রয়েছে। ফাস্ট থ্রু দ্য মাস্কড অফিস অফ অকাল্ট মাইন্ড, তিনি যেন অতিক্রম করে যাচ্ছেন
তিনি যেন সেটিকে দিয়ে দিচ্ছেন, পাসিং থ্রু। অর্থাৎ এই মিনিটস, এই যে রেকর্ডস যা তিনি করলেন, সেটি পাসিং থ্রু কোথায়? দ্য ম্যাস্কড অফিস অফ অকাল্ট মাইন্ড। সেটি তিনি দিয়ে দিচ্ছেন, পাস ওভার করছেন। কাকে? না, অকাল্ট মাইন্ড, অর্থাৎ মন চেতনার যে গুপ্ত পরিসর। কারা সেগুলির অধিকারী? এরা হচ্ছেন দ্য প্রফেট অ্যান্ড দ্য সিয়ার, ঋষি যারা, তারা এর অধিকারী। এবং তারা কি করছেন? কমিউনিকেটিং, ট্রান্সমিটিং গেভ টু প্রফেট অ্যান্ড সিয়ার। অর্থাৎ এই যে সেলেশিয়াল স্পিচ, ভাষণের উজ্জ্বল বার্তা, সেটি অতিক্রম করে কাকে অতিক্রম করল? দ্য ম্যাস্কড অফিস অফ দি অকাল্ট মাইন্ড, প্রচ্ছন্ন মন, তাকে অতিক্রম করে ট্রান্সমিটিং, হস্তান্তরিত হলো টু প্রফেট অ্যান্ড টু সিয়ার। কি হস্তান্তরিত হলো? দি ইন্সপায়ার্ড বডি অফ মিস্টিক ট্রুথ। ওই যে সেলেশিয়াল স্পিচ, তার মধ্যে গূঢ় সত্যের অনুপ্রাণিত মূর্তি রয়েছে। সেইটি যেন আন্তর্মন চেতনার মাধ্যমে প্রেরিত হলো দ্রষ্টা এবং ঋষিদের কাছে। কিভাবে প্রেরিত হলো? না, মন্ত্রের রূপে। এইখানে হচ্ছে মন্ত্রের জাগরণ। এই মন্ত্র যে আমাদের কাছে এসেছে কিভাবে? থ্রু ইনটুইশন, একেবারে অন্তরের জ্ঞানের ভেতর দিয়ে যেন মন্ত্র আমাদের কাছে এসেছে। সেই জন্য বলা হয় সত্যিকারের মন্ত্র হচ্ছে, সত্যিকারের যে মন্ত্র সেটি হচ্ছে শ্রুতি, সেটি স্মৃতি নয়। অর্থাৎ সেটি জেগেছে মনের ভেতর। কিভাবে জাগলো? না, আমাদের ইনটুইশন যখন সেই মহাসত্যকে আলাপনের ভেতর থেকে, উচ্চতর শক্তিসমূহের আলাপনের ভেতর থেকে উদ্ধার করেছেন প্রচ্ছন্ন জ্ঞানগর্ভ বাণী হিসেবে, দিব্য বাণী হিসেবে, সেটি তিনি লিখে নিয়েছেন। মানে সেটিকে তিনি আত্মীকৃত করেছেন আমাদের ভেতরকার ইনটুইশন, অর দি গডেস অফ ইনটুইশন করে। সেটি অতিক্রম করেছে আন্তর্মন চেতনার মাধ্যম। আন্তর্মন চেতনাকে সেটি অতিক্রম করেছে, প্রচ্ছন্ন মনকে সে অতিক্রম করেছে, করে সেটি এসে পৌঁছেছে টু দ্য প্রফেট অ্যান্ড টু সিয়ার। ওই দ্রষ্টা এবং ঋষিদের চেতনার ভেতরে সেটি মন্ত্র হিসেবে যেন জেগে উঠেছে। আসলে সেটি হচ্ছে দি ইন্সপায়ার্ড বডি অফ মিস্টিক ট্রুথ, গূঢ় সত্যের অনুপ্রাণিত মূর্তি। তারপর বলছেন, আ রেকর্ডার অফ দি ইনকোয়ারি অফ দ্য গডস, স্পোকসম্যান অফ দ্য সাইলেন্ট সিইংস অফ দ্য সুপ্রিম। এইভাবে, এই উপায়ে সেই যে গডেস অফ ইনটুইশন, তিনি ঊর্ধ্ব শক্তিসমূহের সকল আলাপনকে রেকর্ড করেন, তিনি সংগ্রহ করেন। ইনকোয়ারি অফ দি গডস, আ রেকর্ডার অফ দি ইনকোয়ারি অফ দি গডস। এই আলাপন এ যেন সন্ধান, দেবতাদের ভেতরকার সন্ধান। স্পোকসম্যান অফ দ্য সাইলেন্ট সিইংস অফ দ্য সুপ্রিম। কিভাবে এই সন্ধানে পৌঁছচ্ছেন তারা? সেখানে পৌঁছচ্ছেন সাইলেন্ট সিইংস অফ দ্য সুপ্রিম, অর্থাৎ সেই পরম নীরব দৃষ্টিতে তাকে যা দেখছেন সেইটিই হচ্ছে যা ইনকোয়ার করা হচ্ছে, সেইটি তো তাকে তিনি দেখছেন। সেইগুলিকে শুনে তার স্পোকস পার্সন, she brought immortal words to mortal men, অমর
শব্দরাজিকে এই মরজগতের মানুষের জন্যে এনে দিচ্ছেন। এই অমর শব্দরাজি উদ্গীত হচ্ছে কোথা থেকে? সেটি আসছে ফ্রম দি হার্টস অফ দি প্রফেটস অ্যান্ড দ্য সিয়ার্স, যাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই দিব্যবাণী, তাদের ভেতর থেকে তখন এই বিষয়টি বেরিয়ে আসছে। এইভাবে অশ্বপতির হৃদয়ে সেই সিইংস অফ দ্য সুপ্রিম তার খবর এসে পৌঁছল। এইবার অশ্বপতি পরবর্তী স্তরে উন্মুক্ত হচ্ছে তাঁর চেতনা, হায়ার মাইন্ড, অ্যাবাভ দি হায়ার মাইন্ড, উচ্চতর মানুষের থেকে ওপরের যে লোক, সেখানে কি রিসিভড হয়? ইন্সপিরেশন অ্যান্ড ইনটুইশন, যার কথা আমরা এখন পড়লাম। এছাড়াও একটা পাওয়ার অফ রিভিলেশন আছে, অর্থাৎ উন্মোচনের একটি শক্তি, যা উন্মোচিত করে দেয় একেবারে বৃহত্তর এবং উন্মুক্ততর একটি ক্ষেত্রে। চেতনাকে উন্মোচিত করে দেয় বৃহত্তর এবং উন্মুক্ততর একটি ক্ষেত্রে। Above the reason's brilliant slender curve, released like radiant air, dimming a moon, broad spaces of a vision without line or limit swum into his spirit's cane. Reason, যুক্তি, হচ্ছে মানুষ যাকে মানস শক্তির উচ্চতম হিসেবে মনে করে। এখানে শ্রী অরবিন্দ চাঁদের কথা বলছেন, অর্থাৎ রাত্রির আকাশের চাঁদের মধ্যে দিয়ে, চাঁদের সঙ্গে শ্রী অরবিন্দ তুলনা করছেন ওই রিজনকে। যখন চাঁদ তার একেবারে শেষ পক্ষে, মানে তার শুক্লপক্ষের এই কৃষ্ণপক্ষের শেষের দিকে আসছে, এই যে লাস্ট ফেজ অফ দি ইস্টার্ন স্কাই, সেখানে একেবারে ঠিক সূর্যোদয়ের আগে চাঁদকে যেরকম দেখা যায়, above the brilliant slender curve of mind, যেন মনের সমুজ্জ্বল সূক্ষ্ম বৃত্তাভাসের ওপরে তাকে দেখা যাচ্ছে। যেন মনে হচ্ছে, ইট সিমস, মনে হচ্ছে যেন তারা রিলিজড হয়েছে, উন্মুক্ত হয়ে গেছে, অন্ধকার থেকে উন্মুক্তি ঘটছে তার, মুক্তি ঘটছে তার। সমস্ত চাঁদের যতটুকু আভাস দেখা যাচ্ছে তাকে তারা যেন ঘিরে রয়েছে, এবং তাদের যে ঔজ্জ্বল্য, তার পাশে মুন, চাঁদ এতদিন যে ব্রিলিয়েন্ট ছিল তা যেন ডিম মনে হচ্ছে, অনালোকিত মনে হচ্ছে, লাইক রেমন্যান্ট এয়ার ডিমিং আ মুন, লাইক রেডিয়েন্ট এয়ার ডিমিং আ মুন। সমস্ত আকাশ ক্রমশ ভোরের আলো পেয়ে উদ্ভাসিত হয়ে উঠছে, আর একেবারে অস্তায়মান চন্দ্রকলা তাকে যেন অনালোকিত মনে হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো দিগন্ত নেই, কোনো সীমা নেই। কিসের? টু দিজ ব্রড স্পেসেস, এই যে নতুন দিগন্তে, নতুন পরিসরের উন্মোচন ঘটছে প্রভাতের আগমনের ভেতর দিয়ে, তার যেন কোনো সীমা সরহদ্দ নেই, অনন্ত বিস্তৃততা। এই যে উজ্জ্বল সমস্ত পরিসর, তা যেন সোয়াম ইনটু হিজ স্পিরিটস কেন। কেন হচ্ছে যা আমাদের জানার বৃত্তের ভেতরে রয়েছে, বিয়ন্ড আর কেন, মানে যা আমাদের জানার বৃত্তের বাইরে, যেগুলো আমরা এখনও জানি না, এখনও যেগুলো বুঝতে পারিনি। এখানে
শ্রী অরবিন্দ মনের জানবার কথা বলছেন না, বলছেন মনেরই জানা, কিন্তু তা কি দিয়ে, যুক্তি দিয়ে নয়। সেটি হচ্ছে অ্যাবাউট দ্য স্পিরিট, অন্তরাত্মার সাহায্যে। অশ্বপতির অন্তরাত্মা ক্রমশ সচেতন হয়ে উঠছেন এই পরিসরগুলি সম্পর্কে, যেন মনে হচ্ছে তারা সুইমিং ইনটু হিজ অ্যাওয়ারনেস, তারা তার অবহিতির ভেতরে সাঁতার কেটে বেড়াচ্ছে, যেরকম হাঁস খুব আরামে পুকুরে সাঁতার কেটে বেড়ায় সেই রকম। Oceans of being met his voyaging soul, calling to infinite discovery, timeless domains of joy and absolute power, stretched out, surrounded by the eternal hush, the ways that lead to endless happiness ran like dream smiles through meditating vasts, disclosed, stood up in a gold moment's blaze, white sun steps in the pathless infinite. বলছেন এটি একটি বর্ণনা। এই যে ব্রড স্পেসের কথা আমরা বলেছি, প্রসারিত ক্ষেত্রের কথা আমরা বলেছি, যা অশ্বপতি তার নতুন দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, তারই বর্ণনা। প্রথমে ওশানস অফ বিইং met his voyaging soul, অশ্বপতির অন্তরাত্মা যেন ভেসে চলেছেন, সমুদ্র যাত্রায় তিনি যেন ভেসে চলেছেন। কীরকম জায়গায়? লিমিটলেস সি, যেন সীমাহীন সমুদ্র। কিসের? অস্তিত্বের। অস্তিত্বের এই সীমাহীন সমুদ্রে অশ্বপতির অন্তরাত্মা যেন ভেসে চলেছেন। এই যে সিজ অফ বিইং, অস্তিত্ব, এই অস্তিত্ব কীরকম না? পিওর এক্সিস্টেন্স। যখন আমরা সমুদ্রের সামনে, মহাসাগরের সামনে দাঁড়িয়ে থাকি এবং তার বিস্তৃতির দিকে, বিশালত্বের দিকে তাকাই, আমাদের মনে হয় যে আমরা যেন ক্রমশ আকৃষ্ট হচ্ছি ওই সাগরের দিকে, ওর ভেতরে কি আছে সেই দিকে। যখন অশ্বপতি এ বিষয়ে সচেতন হলেন, কোন বিষয়ে? ওশানস অফ বিইং, অর্থাৎ তাঁর যে অন্তরাত্মা, তিনি যে ভেসে পড়েছেন এক সমুদ্র যাত্রায়। কিসের সেই সমুদ্র? না, অস্তিত্বের সমুদ্র। একটু আগেই আমরা যেটা বললাম, ওশানস অফ বিইং, সেখানে তার অন্তরাত্মা ট্রাভেলিং, ভয়েজিং। তিনি অনুভব করলেন যে তারা যেন ডাকছে তাকে, তার অন্তরাত্মার কাছে যেন একটি ডাক এসে পৌঁছেছে। কিসের ডাক? টু ইনফাইনাইট ডিসকভারি, অনন্ত আবিষ্কারের ডাক। তিনি অনুভব করলেন সেই আমন্ত্রণ। কিসের আমন্ত্রণ? না, এই যে সীমাহীন সমুদ্র, শুদ্ধ অস্তিত্বের এই সীমাহীন সমুদ্র, তাকে এক্সপ্লোর করবেন তিনি, তার ভেতরে অভিযান চালাবেন তিনি। সেই জন্যে তিনি যেন একটা আহ্বান অনুভব করলেন। তিনি আরও দেখছেন, কি দেখছেন? লিমিটলেস ডোমেইনস। ডোমেইনস হচ্ছে কান্ট্রিজ, কিংডমস। তারা হচ্ছে কীরকম? টাইমলেস ডোমেইনস। কিসের? অফ জয় অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার, আনন্দ এবং চূড়ান্ত শক্তির। যারা স্ট্রেচড আউট, সারাউন্ডেড বাই দ্য ইটার্নাল হাশ, যারা বিস্তৃত রয়েছে এবং তাদের চারিদিকে কি আছে? নীরবতা, ইটার্নাল হাশ, চিরস্থায়ী নীরবতা। তার ভেতরে যেন একটা বিরাট প্রসার রয়েছে। চিরস্থায়ী নীরবতার মধ্যে, নীরবতার দ্বারা পরিবৃত হয়ে রয়েছে একটা বিরাট প্রসারিত ক্ষেত্র। এই যে সাইলেন্স, এই সাইলেন্সটা হচ্ছে দ্য সাইলেন্স অফ ইটার্নিটি,
শাশ্বতের নীরবতা। এর ভেতরে আবার পথ রয়েছে, ওয়েজ, পাথস অর রোডস। রাজা দেখছেন দ্য ওয়েজ দ্যাট লিড টু এন্ডলেস হ্যাপিনেস, অনন্ত সুখ, তার দিকে এগিয়ে গেছে রাস্তা। কার্ভিং, বাঁক নিয়েছে, লাইক ড্রিম স্মাইলস থ্রু মেডিটেটিং ভাস্টস। যেতে যেতে বাঁক নিচ্ছে কীরকম? স্বপ্নে দেখা স্মিত হাসির মতো। কোথায়? ধ্যানমগ্ন বিস্তৃতির ভেতরে, অর্থাৎ ওই বিস্তৃতির মধ্যে যেন এক ধ্যানমগ্নতা রয়েছে। আমরা যখন খুব উঁচু কোনো একটা জায়গায় দাঁড়াই এবং সেখান থেকে নিচের পথঘাট দেখার চেষ্টা করি, তো আমরা তখন একটা এই রকম ক্ষেত্র দেখতে পাই এবং সেখানে আমরা দেখি রাস্তাগুলো সোজা নয়, তারা ক্রমশ বাঁক নিয়ে নিয়ে গেছে। ঠিক একইভাবে যে পথ অশ্বপতি দেখতে পাচ্ছেন, সেগুলিকে দেখে মনে হচ্ছে তা যেন স্বপ্নের স্মিত হাসির পথ। কেন স্মাইল কথাটি ব্যবহার করলেন? তারা খুব চমৎকার। এবং সেই পথের পরিভ্রমণে আনন্দময় হয়ে ওঠে। যেমন আমরা যখন বুদ্ধদেবের মেডিটেটিভ চেহারার মূর্তি দেখি, তখন আমরা দেখি যে তার ওই ধ্যানমগ্ন আখির ভেতরে যেমন একাগ্রতা রয়েছে, যেমন ট্রান্স রয়েছে, অর্থাৎ বহির্জগৎ থেকে তিনি সম্পূর্ণ আলাদা এরকম রয়েছে। তার ওই ঠোঁটের মধ্যে একটা কার্ভ দেখতে পাই। সেই কার্ভের ভেতরে স্লাইট স্মাইল, স্মিত হাসি, মৃদু হাসি সেখানে রয়েছে। স্লাইট স্মাইল, এই যে ড্রিম স্মাইল, এই রকমই যেন অনেকটা দেখতে। অশ্বপতি আরও দেখছেন। কি দেখছেন? তিনি দেখছেন বিশাল প্রসারিত জায়গা, যেটা স্টেপসের মতো। স্টেপস হচ্ছে মধ্য এশিয়ার যে বিস্তীর্ণ তৃণভূমি, সেই রকম, যাকে মনে হয় যেন এর কোনো শেষ নেই, বহুদূর পর্যন্ত বিস্তৃত। যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত হোয়াইট সান স্টেপস, যা উজ্জ্বল হয়ে রয়েছে, জ্যোতির্ময় হয়ে রয়েছে, শুদ্ধ শ্বেত দিব্য চেতনার আলোর সাহায্যে। অশ্বপতি দেখছেন এক মুহূর্তের জন্যে যেন সেটি উন্মুক্ত হলো, যেন রিভিলড হলো, উন্মোচিত হলো ইন আ গোল্ড মোমেন্টস ব্লেজ। গোল্ড মোমেন্টস, উজ্জ্বল সোনালি মুহূর্তের ব্লেজ, জ্বলে ওঠা উজ্জ্বলের মতো। এক মুহূর্তের জন্যে একটা জোরালো আলো, এবং তাতে তিনি দেখলেন সান স্টেপস ইন দি পাথলেস ইনফাইনাইট, পথহারা অনন্ত ব্যাপ্ত যে রৌদ্রকরোজ্জ্বল তৃণভূমি, সেটি দেখলেন। একটা বিরাট প্রসারিত নতুন সত্য দৃষ্টির শক্তি অশ্বপতির মধ্যে প্রবেশ করল। Along a naked curve in boundless self, the points that run through the closed heart of things shadowed the indeterminable line that carries the everlasting through the years. Boundless কথাটির মানে হচ্ছে বোর্নলেস কথাটির মানে হচ্ছে সীমাহীন। বোর্ন হচ্ছে বর্ডার বা লিমিট। এই যে অন্তরাত্মা, এই অন্তরাত্মা হচ্ছেন আনলিমিটেড।
আনলিমিটেড, বহুদূর পর্যন্ত, যত দূরই যাওয়া যায় তার কোনো সীমা নেই। এই যে লিমিটলেস স্পেস অফ সেলফ, তার ভেতরে যেন একটা নেকেড কার্ভ, অর্থাৎ একটা যেন মুক্ত উপবৃত্তাকার একটা বিষয়, সেইটি যেন দেখা যাচ্ছে। মুক্ত উপবৃত্তাকার একটি রেখা যেন তার ভেতরে দেখা যাচ্ছে, যেটি তৈরি হয়েছে কিসের সাহায্যে? দ্য পয়েন্টস দ্যাট রান থ্রু দ্য ক্লোজড হার্ট অফ থিংস। ক্লোজড হার্ট অফ থিংস অর্থাৎ এই যে আমাদের ভেতরকার, আমরা যদি এই বিষয়টি লাইফ ডিভাইনের একটা অংশের সঙ্গে মেলাই, তাহলে খুব চমৎকার মিলে যায়। লাইফ ডিভাইনে এই যে টাইমলেস এবং স্পেসলেস কনসিয়াসনেস অফ দি ট্রান্সেন্ডেন্ট, অর্থাৎ ঊর্ধ্বতর উচ্চতর চেতনার যে কালাতীত এবং স্পেসলেস, অর্থাৎ নির্দিষ্ট পরিসরকে অতিক্রম করে যাওয়া অনন্ত বিস্তৃতি, সেই কথাটি যখন বলা হচ্ছে, শ্রী অরবিন্দ বলছেন অনন্ত এবং সেই শাশ্বত পরাচেতনা যেন কনসেন্ট্রেটেড হয়ে গিয়েছে, একেবারে ঘনীভূত হয়ে গিয়েছে। যখন সেই পরাচেতনা নিজেকে এই পৃথিবীর ভেতর দিয়ে পরিপ্রকাশিত করতে চাইলেন, সৃষ্টির মধ্যে দিয়ে পরিপ্রকাশিত করা হলো যাকে, তিনি নিজেকে যেন ছড়িয়ে দিলেন, নিজেকে ছড়িয়ে দিলেন, নিজেকে প্রসারিত করে দিলেন। কি হিসেবে? না মহাকাল এবং অনন্ত পরিসরের ভেতর দিয়ে একই রকমভাবে। এবং তারপর সেই একই রকম কনসেন্ট্রেশন, ঘনীভূত অবস্থা হলো ইনটু পয়েন্টস। এই দুটি বিন্দুর ভেতর একই রকম ঘনীভূত অবস্থা তৈরি হলো। এই যে ব্যক্তিগত সিডস, ব্যক্তিগত বীজ, যেখান থেকে সমস্ত রূপের উদ্ভব ঘটছে, যাকে আমরা এই আমাদের ভেতরকার যে সিডস, সেটি যখন উক্ত হচ্ছে, তখন আমরা আমাদের এই মহাপৃথিবীর ভেতরকার অসংখ্য কিছুকে অভিজ্ঞতার ভেতরে আনছি। অল দ্য মুভমেন্টস অফ ফোর্সেস অ্যান্ড ইভেন্টস, সব কিছু যেন আমাদের ভেতরকার এই সিড, এই বীজের মধ্যে থেকে উক্ত হচ্ছে। বীজ আসলে কি? না, এই কনসেন্ট্রেশন অফ দিস টু। এখানে কবি বলছেন দ্য পয়েন্টস দ্যাট রান থ্রু দ্য ক্লোজড হার্ট অফ থিংস, একেবারে অরিজিন, উৎস, সেখানে অনন্ত অসংখ্য ছোট 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 বিন্দু রয়েছে। যখন সেটি এক্সটেন্ডেড হচ্ছে, নিজেকে যখন পরিপ্রকাশিত করছেন তিনি ইন স্পেস অ্যান্ড টাইম, এবং ব্যক্তিগত আত্মার ভেতর দিয়ে এই যে ছোট ছোট সংহত বিন্দু, সেগুলি ছড়িয়ে যাচ্ছে, যেন দি এভারলাস্টিং, দি ইটার্নাল বিইং অফ কনসিয়াসনেস এক্সপ্রেসিং ইটসেলফ ইন টাইম। এবং তখন কি হচ্ছে? নিজেকে যেন এই সময়ের ভেতর দিয়ে, মহাকালের মধ্যে দিয়ে নিজেকে পরিপ্রকাশিত করছেন, এবং সেই কালের ভেতর দিয়ে নিজেকে পরিপ্রকাশ, সেটি কিভাবে হচ্ছে? থ্রু দ্য ইয়ার্স। সেই জন্য বলছেন দ্যাট ক্যারিজ দি এভারলাস্টিং থ্রু দ্য ইয়ার্স, অর্থাৎ যা চিরস্থায়ী তাকে থ্রু দি হোল প্রসেস, তার ভেতর দিয়ে যেন তিনি পরিপ্রকাশিত করছেন। এই যে ছোট 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 বিন্দুগুলো,
ইন দ্য সাকসেশন অফ টাইম, সময়ের পরম্পরার ভেতরে একের পর এক এগুলি যেন একটা রেখা অনুসারে চলছে। এইটি হচ্ছে দি ইনডিটারমিনেবল লাইন, অর্থাৎ এই যে ছোট ছোট সংহত বিন্দু যা সৃষ্টির পরে বিস্তৃতি পেয়েছে, তা যেন একটা রেখার মধ্যে দিয়ে চলছে, ইনডিটারমিনেবল লাইনের ভেতর দিয়ে। এটা একেবারেই অসম্ভব যে কোথায় তা শুরু হয়েছে কোথায় তা শেষ হয়েছে সেই রেখা, কারণ তার কোনো ডাইমেনশন দিয়ে তো তাকে মাপা যাবে না। কিন্তু এই রেখাটি এভারলাস্টিং থ্রু দ্য হোল প্রসেস অফ এভলিউশন ইন টাইম, এই যে বিবর্তন কালের ভেতর দিয়ে চলছে, তার মধ্যে দিয়ে এটি অনন্ত প্রসারিতভাবে বয়ে চলেছে। আমরা যখন জ্যামিতি পড়েছি স্কুলে, তখন আমাদের শেখানো হয়েছে যে বিন্দুর কোনো মাপ হয় না, এবং একটা লাইন বা একটা রেখা হচ্ছে কি না সাকসেশন অফ সাচ পয়েন্টস, অনেকগুলি বিন্দু পরপর জুড়ে দিলে সেটি একটি রেখা তৈরি হয়। এবং এই রেখা বা বিন্দু এর ভেতরে অনন্তের ভাবনা, আনন্তের ভাবনা অনুস্যূত রয়েছে। অশ্বপতি যেন এই মহাবিশ্বের ভেতরকার রহস্যের সেই রকম একটা চিত্ররূপ পেলেন, চিত্রভাষার ভেতর দিয়ে, চিত্রভাষের মধ্যে দিয়ে যেন তা তার কাছে এসে দাঁড়ালো। এটা যেন মনে হচ্ছে যে এই বিন্দুগুলো একটা নেকেড কার্ভ, একটা প্লেন অ্যান্ড সিম্পল কার্ভ, এর মধ্যে দিয়ে এই বিন্দুগুলোর ভেতর দিয়ে যেন এই নেকেড কার্ভটি আঁকা হলো। এটি রয়েছে কোথায়? উইদিন দি ইনফাইনাইট সেলফ, সেই অনন্ত সত্তার ভেতরে। এবং তাদের এই যে পারম্পর্য, এই যে পরপর সাকসেশন, এইটি শ্যাডোড দি ইনডিটারমিনেবল লাইন, সেই ডিটারমাইন করা যায় না, নিশ্চিতভাবে নিরূপণ করা যায় না, সেই রেখাটির মধ্যে দিয়ে তার পরিপ্রকাশ, দ্যাট ক্যারিজ দি এভারলাস্টিং থ্রু দ্য ইয়ার্স। সেটি যেন অনন্তকে এই খণ্ডকালের মধ্যে দিয়ে পরিপ্রকাশিত করে। মহাকাল তিনি কি করেন? তিনি অভিজ্ঞতার প্রসারে সহায়তা করেন। আমরা যা কিছু ঘটছে তা সব তো একসঙ্গে অ্যাট ওয়ান গো, অ্যাট ওয়ান্স আমরা সেগুলোকে অনুভব করতে পারি না। একে একে আমাদের জীবনের পথে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এর ভেতর দিয়ে আমাদের সেই অনুভব আসে, কিন্তু আদতে সেটি একটি অনন্তের অংশ। The Magician order of the cosmic mind, coercing the freedom of infinity with the stark array of nature's symbol facts, and life's incessant signals of event, transmuted chance recurrences into laws, a chaos of signs into a universe. যেন এখানে একজন ম্যাজিশিয়ান আছেন, যিনি সমানে জাদু দেখিয়ে যাচ্ছেন। এবং এই বিশেষ ম্যাজিশিয়ান তিনি কে? তিনি হচ্ছেন আমাদের এই কসমিক মাইন্ড, আমাদের এই মহাবৈশ্বিক মন চেতনা। এই ম্যাজিক যে ইংরেজি শব্দ, এটির সঙ্গে সংস্কৃত মায়ার অনেকটা মিল আছে। মায়া কি করে? আমাদের সামনে রূপ তৈরি করে, আমাদের সামনে প্রতীয়মানতা নিয়ে আসে, অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড ফর্মস। অশ্বপতি এখন দেখছেন কিভাবে এই মহাবৈশ্বিক মন চেতনা একটা মায়ার ভেতর দিয়ে এই মহাপৃথিবীর ভেতরে, মহাবিশ্বের ভেতরে প্রতীয়মানতা তৈরি করছেন। যখন আমরা এই পরিপ্রকাশকে অতিক্রম করে যাই,
তখন সেখানে দেখি যে রয়েছে ফ্রিডম অফ ইনফিনিটি, অর্থাৎ অনন্তের মুক্তি সেখানে রয়েছে। সেখানে সমস্ত কিছু ঘটতে পারে, সময়, পরিসর, সম্ভাবনা, এগুলোর সীমা কিছু নেই। কিন্তু এই যে ম্যাজিশিয়ান মাইন্ড, এই যে মহাবৈশ্বিক জাদুকরী মন চেতনা, তিনি নানান রকম তত্ত্বকে একটা অর্ডারের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। শ্রী অরবিন্দ বলছেন যে এই যে কসমিক মাইন্ড, মহাবৈশ্বিক মন চেতনা, এটি হচ্ছে এমন একটা মনের শক্তি যা মহাবৈশ্বিক স্তরে কাজ করছে। কিভাবে কাজ করছে? কোয়ার্সেস, মানে ফোর্সেস, ওবলাইজেস, জোর করে মানিয়ে নিচ্ছে। কাকে? দ্য ফ্রিডম অফ ইনফিনিটি, অর্থাৎ এই যে আমরা অনন্তের যে মুক্তিতে গিয়ে পৌঁছচ্ছি তাকে জোর করে মানতে বাধ্য করছে। টু ফর্ম দিস স্টার্ক অ্যারে অফ নেচার সিম্বল ফ্যাক্টস, এই যে মহাপ্রকৃতির ভেতরকার যে প্রতীকী সত্য ঘটনাগুলো ঘটছে, যা ঘটছে তাকে আমরা সত্য বলে মনে করছি, এই প্রতীকী সত্যগুলো তারা তো সীমায়িত, সেই সীমাকে মেনে নিতে বাধ্য করছে দ্য ফ্রিডম অফ ইনফিনিটিকে। এই যে একটা বিরাট বিস্তৃত রূপের একটা অ্যারেঞ্জমেন্ট এই মহাপৃথিবীর ভেতরে, এই যে একটা ভাস্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাপিয়ারেন্সেস, প্রতীয়মানতার এই যে বিরাট একটা প্রসার, সেটি হচ্ছে কি? নেচার সিম্বল ফ্যাক্টস। তারা যেন মহাপ্রকৃতির প্রতীকী সত্য। শ্রী অরবিন্দ আমাদের বলেছেন যে প্রত্যেকটি প্রতীয়মানতা, যাই হোক না কেন, সে বাড়ি, ঘরদোর, জন্তু জানোয়ার, চেয়ার টেবিল, যা কিছু হোক না কেন, তারা হচ্ছে আসলে প্রতীক। কিসের প্রতীক? না, অন্য স্তরের কোনো এক সত্যের পরিপ্রকাশের প্রতীক। এরা হলো সব নেচার সিম্বল ফ্যাক্টস। আর এই যে অ্যারে, উইথ দ্য স্টার্ক অ্যারে অফ নেচার সিম্বল ফ্যাক্টস, অর্থাৎ এই যে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, তার এই ফিক্সড অ্যারেঞ্জমেন্টের আরেকটা দিকে আমরা যদি যাই, তাহলে দেখব যে যা কিছু ঘটনা এই জীবনে ঘটছে, যাকে বলছেন লাইফস ইনসেসেন্ট সিগন্যাল ইভেন্টস, ইনসেসেন্ট মানে এন্ডলেস, নেভার এন্ডিং ঘটনা যা ঘটে যাচ্ছে, সেগুলো সব সিগন্যাল, প্রতীকী। যা কিছু ঘটছে সেগুলো হচ্ছে সিগন্যাল। শুধুমাত্র এর ভেতরে হঠাৎ ঘটে যাওয়া কোনো ব্যাপার নেই, প্রত্যেকটির ভেতরে একটা তাৎপর্য রয়েছে। যদি তাকে আমরা সত্যিই সেটি দেখতে পাই, তাহলে দেখব প্রত্যেকটি ঘটনার ভেতরে একটা তাৎপর্য রয়েছে। এই যে মহাবৈশ্বিক মন চেতনা, কসমিক মাইন্ড, তিনি ফোর্স করছেন, তিনি জোর করছেন, জোর করে মানতে বাধ্য করছেন অনন্তের যে মুক্তিকে, তাকে কি হয়ে উঠতে? না, এই রকম স্টার্ক অ্যারে, এইরকম একেবারে আঁটসাঁট কতকগুলো বিন্যাস, যেগুলো বিন্যস্ত হচ্ছে স্থানকালের ভেতরে। স্টার্ক কথাটির মানে হচ্ছে আনঅ্যাডর্নড, মানে যার কোনো রকম বাইরের চাকচিক্য নেই, শোভা নেই, একেবারে বেয়ার। এটির অন্য একটি অর্থ আছে রূঢ়, একেবারে ক্ষমাহীন। তো এই যে ফ্রিডম, তাকে এই রকম একটা স্টার্ক অ্যারের ভেতর দিয়ে প্রকাশিত হতে বাধ্য করা হচ্ছে, খুব জোরালো এবং খুব ডমিন্যান্ট। এই যে কসমিক ম্যাজিশিয়ান, এই যে মহাবৈশ্বিক ম্যাজিশিয়ান মাইন্ড, জাদুকরী মন,
তিনি কি করছেন? ট্রান্সমিউটেড চান্স রেকারেন্স ইন্টু লজ। ট্রান্সমিউট করে দিচ্ছেন, মানে বদলে দিচ্ছেন। বদলে দিচ্ছেন কাকে? চান্স রেকারেন্স, হঠাৎ ঘটে যাওয়া একই ঘটনার পুনরাবৃত্তি, তাকে একই ঘটনা বারবার ঘটছে, যেমন বারবার এই বর্ষায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। এই যে একই ঘটনার পুনরাবৃত্তি, চান্স রেকারেন্স, যাকে আমরা বলছি এটা চান্স, এগুলোকে একটা একটা নিয়মের ভেতরে ফেলে দিচ্ছেন তিনি। এমনভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন যেন সেটা একটা নিয়ম অনুসারে ঘটছে, যাতে এই সব ঘটনাগুলো সব সময়ই ঘটে এই নিয়ম অনুসারে ভবিষ্যতে। এরকম একটা মায়া, এরকম একটা বিচারে যেন এই কসমিক মাইন্ড আমাদের পৌঁছে দিচ্ছেন। এই যে আনরিলেটেড কালেকশন অফ সাইন্স, যদি তাকে আলাদা করে দেখা যায় তাহলে কেয়স ছাড়া সেটা আর কিছুই নয়, যেখানে কোনো রকম ইউনিফাইং কনসিয়াসনেস অর্থাৎ মিলিয়ে দেওয়ার চেতনা ছিল না। সেইগুলির ভেতরে যেন একটা অর্ডার, একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে, সো দ্যাট দ্য ফ্রিডম অফ ইনফিনিটি ইজ এক্সপ্রেসড নট বাই chaos but by cosmos, the harmony and order of a universe. এটি একটি অসাধারণ সত্য সৃষ্টির অন্তরে যা রয়েছে, যাকে শ্রী অরবিন্দ এই 6টি লাইনের ভেতর দিয়ে প্রকাশ করছেন। অর্থাৎ প্রত্যেকটি ঘটনা যা ঘটছে, সেই ঘটনার অন্তরালে যে সত্য আছে, সেই সত্যের মধ্যে একটা অনন্তের ফ্রিডম রয়েছে, মুক্তি রয়েছে। কিন্তু তা যখন এই পৃথিবীতে ঘটছে, তখন সেই ঘটমানতার অন্তরালে কাজ করছেন এক জাদুকরী শক্তি। এবং সেই জাদুকরী শক্তি এই যে আনরিলেটেড কালেকশন অফ সাইন্স, তাকে এমন এক রকমভাবে একটি প্রকাশ করছেন একটা ইউনিফাইং কনসিয়াসনেসের ভেতর দিয়ে, একটা মিলিত চেতনার মধ্যে দিয়ে, যে তারা যেন একটা নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত হয়ে পরিপ্রকাশিত হচ্ছে। কেন? যাতে এই যে অনন্তের যে মুক্তি, অনন্তের ভেতরকার যে স্বাধীনতা, সেটি কোনো কিয়সের মধ্যে দিয়ে পরিপ্রকাশিত না হয়, বরঞ্চ সেটি একটি নির্দিষ্ট নিয়মের ভেতর দিয়ে, একটা হারমোনির ভেতর দিয়ে, একটা অর্ডারের ভেতর দিয়ে পরিপ্রকাশিত হয়। সুতরাং যে হারমোনি, যে অর্ডার, যাকে আমরা একেবারেই পার্থিব বলে মনে করছি এবং যার পার্থিবতাকে সম্পূর্ণ অস্বীকার করে প্রাচীন যোগীরা, প্রাচীন ঋষিরা তাদের সাধনাকে একেবারে সেই উচ্চতম স্তরে নিয়ে যেতে প্রয়াসী হয়েছিলেন, এই পার্থিবতাকে অন্য একটি দৃষ্টিতে দেখে শ্রী অরবিন্দ ওই ফ্রিডমকে এর মধ্যে নতুনভাবে আবিষ্কার করবার প্রেরণা যেন পেয়েছেন, এবং তারই পরিপ্রকাশ এর ভেতর দিয়ে। আজকে আমরা এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।